ওকে, আমরা প্রিন্সিপালস অফ মার্কেটিং এর তৃতীয় চ্যাপ্টার মার্কেটিং এনভায়রনমেন্টের দ্বিতীয় অংশের আলোচনায় আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের এই পর্যায়ের আলোচনার বিষয় হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। আমরা আমাদের প্রথম পার্টে আলোচনায় বলেছি যে একটা কোম্পানির আশপাশে যে সমস্ত ইস্যুগুলো কোম্পানির সক্ষমতাকে প্রভাবিত করে, বিশেষ করে মার্কেটিং সক্ষমতাকে প্রভাবিত করে, সেই সমস্ত ইস্যুগুলোকে, সেই সমস্ত অ্যাক্টরস এবং ফোর্সেস গুলোকে আমরা মার্কেটিং এনভায়রনমেন্ট মধ্যে খুব কাছে থেকে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট। আর দ্য ফোর্সেস দ্যাট এফেক্ট ফ্রম দ্য ডিস্টেন্স টু দ্য মাইক্রো এনভায়রনমেন্ট, সেগুলোকে আমরা ম্যাক্রো এনভায়রনমেন্ট বলছি। এই ম্যাক্রো এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আপনার সরাসরি মার্কেটিং ডিভিশনকে প্রভাবিত করে না, বাট মাইক্রো এনভায়রনমেন্টকে প্রভাবিত করে। তো এটাকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। আমরা এইভাবে একটা দৃশ্য কল্পনা করতে পারি যে কোনো একটা বৃত্ত যদি হয় মার্কেটিং ডিভিশনকে ঘিরে, তাহলে এই বৃত্তের চতুর্পাশে আরেকটা বৃত্ত আপনি আঁকেন, সেটা হচ্ছে যারা খুব কাছে থেকে মার্কেটিংকে প্রভাবিত করে, ওই বৃত্তের বিষয়গুলোকে আমরা বলছি মাইক্রো এনভায়রনমেন্ট। আর ওই বৃত্তের চতুর্পাশে আরেকটা বৃত্ত আঁকেন, সেটাকে আমরা বলবো ম্যাক্রো এনভায়রনমেন্ট। যে সেই বাইরের বৃত্তটা প্রথম বৃত্তটাকে, মানে ভেতরের দিকের কাছাকাছি বৃত্তটাকে প্রভাবিত করে, আর ওই বৃত্তটা একেবারে কেন্দ্রীয় যে বৃত্তটা সেটাকে প্রভাবিত করে। তার মানে হচ্ছে ম্যাক্রো প্রভাবিত করে মাইক্রোকে, আর মাইক্রো প্রভাবিত করে মার্কেটিং ডিভিশনকে। তার মানে ম্যাক্রো এনভায়রনমেন্ট অনেক দূর দিয়ে একেবারেই ভেতরের বৃত্তটাকে প্রভাবিত করে, সরাসরি করে না, কিছুটা প্যাসিভলি করে অথবা ইনডিরেক্টলি করে। তো আমরা ম্যাক্রো এনভায়রনমেন্টাল সংজ্ঞাটা যদি এখানে দেখি, দ্য লার্জার সোসাইটাল ফোর্সেস, যে বৃহত্তর সোসাইটাল ফোর্সেস গুলো আছে, দ্যাট এফেক্ট দ্য মাইক্রো এনভায়রনমেন্ট, যেগুলো মাইক্রো এনভায়রনমেন্টকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে, এদেরকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। তো ম্যাক্রো এনভায়রনমেন্টের ফোর্সেস গুলো আমরা একটা একটা করে যদি বলি, এগুলোর মধ্যে রয়েছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট, তারপরে ইকোনমিক এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এরপরে হচ্ছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্ট, এটসেট্রা। তো এই এনভায়রনমেন্ট গুলোর আলোচনা আমরা এখন শুরু করছি। প্রথমে আমরা আসি ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। ডেমোগ্রাফি শব্দের অর্থ আমরা জিজ্ঞেস করেছিলাম গত দিনে, দেখি কারো মনে আছে কিনা? মনে আছে কারো? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো ডেমোগ্রাফি শব্দের অর্থ হলো, অনেকেই ভুল ধারণা করেন ডেমোগ্রাফি মানে হচ্ছে গণতন্ত্রকে স্যার না। ভৌগোলিক না, স্যার গণতান্ত্রিক না স্যার? ডেমোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে না, স্যার বিশেষণ স্যার, ডেমোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে জন তাত্ত্বিক স্যার। জনমিতি, জনসংখ্যার যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলোকে আমরা বলছি ডেমোগ্রাফি। যেমন দেখেন এখানে বলা আছে ডেমোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান পপুলেশন in terms of size, density, location, age, gender, race, occupation, and other statistics. বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একসাথে বলছি ডেমোগ্রাফি। যেমন বৈশিষ্ট্যগুলোর মধ্যে তাদের সাইজ, তাদের ডেন্সিটি তথা ঘনত্ব, লোকেশন অর্থাৎ তাদের অবস্থান, গ্রামের কিংবা শহরের কিংবা মহানগরের, তারপরে হচ্ছে এইজ, তাদের যে এইজের কাঠামো আছে, শিশু কিংবা বৃদ্ধ কিংবা তরুণ, জেন্ডার, নারী অথবা পুরুষ, রেস,
মানে কি, তাদের যে বর্ণ, যেমন কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, অথবা জাতিগত যে বিভিন্ন বিষয় আছে, বংশগত বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, আমাদের দেশে আসলে জিনিস এরকম নাই, সে কারণে আমরা এটার মানে বৈচিত্র্যটা ওভাবে বুঝবো না। তারপরে অকুপেশন, অকুপেশন হচ্ছে তাদের পেশা, পেশাগত দিক থেকে আমরা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের পেশার লোক দেখি। অ্যান্ড আদার স্ট্যাটিস্টিক্স, অন্যান্য আরো যে পরিসংখ্যান আছে মানুষের বৈশিষ্ট্য নিয়ে, সেগুলোকে আমরা বলছি ডেমোগ্রাফিক, সেই স্টাডিটাকেই বলছি ডেমোগ্রাফি। আর ডেমোগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে আপনার কোম্পানির চারপাশে এই ডেমোগ্রাফিক অবস্থানটা কি, এখন কি আছে, আর ভবিষ্যতে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এটা নিয়ে আমরা কেন কনসার্ন, কারণ হচ্ছে এই ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য যদি চেঞ্জ হয় তাহলে আপনার বিজনেসে সেটার প্রভাব পড়বে। ডেমোগ্রাফিক্যালি কোথায় কোথায় চেঞ্জ হতে পারে দেখেন, কয়েকটা পয়েন্ট আমরা বলছি। একটা হলো চেঞ্জিং এইজ স্ট্রাকচার অফ দ্য পপুলেশন। মানুষের এইজ স্ট্রাকচারে যদি পপুলেশন আসে, সরি, পপুলেশনের এইজ স্ট্রাকচারে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে এটার একটা প্রভাব আছে আপনার বিজনেস। কি ধরনের? যদি সমাজে শিশুর সংখ্যা বেশি থাকে তাহলে আপনার শিশু জাতীয় প্রোডাক্ট বেশি চলবে। সমাজে যদি কিশোর তরুণ বেশি থাকে, তো তাদের জন্য তাদের প্রয়োজন পূরণ করলে আপনি লাভ করার সম্ভাবনা বেশি থাকবে। সমাজে যদি বৃদ্ধরা বেশি থাকে তাহলে আপনার আহ, আপনার কি বলে, বৃদ্ধদের জন্য যে প্রোডাক্ট গুলো, ইনসুলিন অথবা আপনার গ্যাস্ট্রিকের ট্যাবলেট, তারপরে হলো ডায়াবেটিসের যে বিভিন্ন ওষুধ, তারপরে প্রেশারের ওষুধ, বা এই রিলেটেড বিষয়গুলোর বিজনেস বেশ ভালো চলবে। একটা উদাহরণ দেই আপনাকে, মানে একটা ডেটা বলি, যে আর্মেনিয়ার মানুষের একটা ইনকামের বড় সোর্স ছিল ইতালিতে যে সমস্ত বৃদ্ধরা থাকে, এই সমস্ত বৃদ্ধদের সেবা করে তাদের মোটামুটি ভালো চাকরির একটা ভালো সোর্স। আমাদের যেমন থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার জন্য, ওরকম আর্মেনিয়া থেকে বেকাররা যেত ইতালিতে, যেখানে বৃদ্ধ বাবা মাকে তো মানুষ, ছেলে মেয়েরা নিজেরা দেখে না, বাবা মাকে ঘরের মধ্যে ফেলে রাখে, তো তাদের দেখার জন্য টাকার বিনিময়ে লোক নিয়োগ করে, মাসে এত টাকা পাবেন, আমার বাপকে একটু দেখে রাখবেন। তো রিসেন্টলি করোনায় প্রচুর পরিমাণ এই বৃদ্ধ মারা গেছে ইতালিতে, প্রচুর বৃদ্ধ মারা গেছে, কারণ করোনা ধরছিল এদেরকে। মারা যাওয়ার কারণে আর্মেনিয়ার এই বহু মানুষ এখন বেকার হয়ে গেছে, তাদের চাকরি নেই, কারণ এই বৃদ্ধদের খেদমত করাই ছিল তাদের চাকরি। তো বুঝতে পারতেছেন যে মানুষের বয়সের স্ট্রাকচারটাও একটা অর্থনীতির বা মার্কেটিং ঠিক কি ধরনের হবে সেটাকে অনেক দিক থেকে প্রভাবিত করে। তারপরে দেখেন চেঞ্জিং ফ্যামিলি স্ট্রাকচার, মানে পরিবারের যে কাঠামোটা, এই কাঠামো যদি পরিবর্তন হয়ে যায় সেটাও আপনার বিজনেসকে প্রভাবিত করছিল। আপনি ফ্যামিলি প্যাক অফার করতেন 10 পিসে একটা ফ্যামিলি প্যাক, এখন হয়ে গেছে নিউক্লিয়াস ফ্যামিলি, তো এখন আপনার করা লাগে 5 পিসে বা 6 পিসে ফ্যামিলি প্যাক। আবার ফ্যামিলি হয়ে যাচ্ছে ছোট, এক ঘরে একজন কি দুজন থাকে, বাবা মা আর তাদের একটা বা দুটো সন্তান। তো আপনার এখন ফ্ল্যাট বিক্রি হয় 700-800 স্কোয়ার ফিট, আপনার ফ্যামিলি প্যাক এখন করতে হবে 4 পিস। এই যে ফ্যামিলি স্ট্রাকচার আপনার ফ্যামিলি মানে বিজনেস মার্কেটিং এর কে ভালোভাবে প্রভাবিত করে। এরপরে জিওগ্রাফিক শিফটস ইন পপুলেশন, জনগণ যখন জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক ভাবে শিফটিং করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সে কিন্তু শুধু তার দেহকে নিয়ে শিফট করছে না, সে তার রুচি পছন্দ শিফট করছে। তো যে কারণে দেখা যায় শহরে মানুষের ঘনত্ব বেশি, আহ, তারপরে জিওগ্রাফিক্যালি তুলনামূলক উন্নত দেশগুলোতে মানুষের ঘনত্বটা বেশি। তা আপনার বিজনেসটাও সেই কেন্দ্রিক নতুন করে সাজাতে হয়। বেটার এডুকেটেড এন্ড মোর হোয়াইট কালার পপুলেশন, শিক্ষিত মানুষের সংখ্যা যদি বেড়ে যায় আর হোয়াইট কালার পপুলেশন বেড়ে যায়, যেমন যেটা এখন আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, তো শিক্ষিত মানুষের রুচি পছন্দ সেরকম, তার জন্য আপনার প্রোডাক্ট বানাতে হবে সেরকম। আমরা যদি বলি যে আপনার বোন যে জামাটা কিনে ঈদের দিন, আর গার্মেন্টস এর একটা মেয়ে যে জামাটা কেনে ঈদের দিন, দুটোর মধ্যে আহ দামগত হয়তো পার্থক্য খুব বেশি নেই, কারণ গার্মেন্টস এর মেয়েরা এরা কিন্তু খুব দামি জামা কেনে, তাদের নিজেরা ইনকাম করে টাকাটা জমিয়ে রাখে ঈদে একটা ভালো কিছু কিনবো। তবে আপনি টেরটা পাবেন তাদের রুচি পছন্দের ক্ষেত্রে, গার্মেন্টস এর মেয়েদের দেখবেন
যে লাল টকটকে অথবা সোনালী জরিদার জামা কিনছে, আর আপনার বোনের জামাটা দেখবেন যে হালকা কালারের একটা জামা, কিন্তু তার পছন্দ, তার মানে শিক্ষা ফ্যামিলিগত রুচি পছন্দের কারণে সে এটা পছন্দ করে। আবার আপনি গার্মেন্টস এর একটা মেয়েকে ওর চেয়েও দামি একটা ওই হালকা কালারের দেন, দেখবেন যে তার পছন্দ হবে না। তো এটা আসলে শিক্ষার, আমরা কাউকে ছোট করছি না, গার্মেন্টস এর একটা মেয়েকে আমি ছোট করছি না, আমি বলছি যে রুচি পছন্দের যে পার্থক্যটা, এই পার্থক্যটা আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিজে প্রভাবিত করবে। তো আপনার জানতে হবে যে আমি যাদের মাঝে মার্কেটিং করছি তারা কোন লেভেলের, এডুকেশন লেভেলটা কেমন, তাদের রুচি পছন্দ কোন লেভেলের। তো সেই অনুযায়ী যদি এমন দেখা যায় যে দিন দিন শিক্ষিত পরিমাণ বাড়ছে, তো তাহলে আপনার প্রোডাক্টের ডিজাইনটাও সেই অনুযায়ী করতে হবে, বিজ্ঞাপনের ভাষাটা সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। গ্রাম অঞ্চলে টিন বেশি বিক্রি হয়, টিনের মার্কা কি থাকে? গরু মার্কা, ঢেউ টিন। কারণ গ্রামের মানুষ এইগুলোকে ভালোভাবে চিনবে, গরু, ছাগল, সাত ঘোড়া, তিন ঘোড়া, এগুলো ভালো মুরগি। চিনে। হ্যাঁ, তো শহরের আপনি কোন প্রোডাক্টে এরকম গরু মার্কা, ছাগল মার্কা কোন প্রোডাক্টের নাম দেখেছেন? দেখেন না, সেখানে প্রোডাক্টের নামই থাকে আলাদা, ইংলিশ নাম, স্পেশাল সব নাম। তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রেও আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি কার মাঝে ব্র্যান্ডিং করছেন। আর এরপরে দেখেন আরেকটা কথা, হোয়াইট কালার পপুলেশন। হোয়াইট কালার মানে হচ্ছে যাদের শার্টের কালার হোয়াইট থাকে, তাই না? না স্যার, এখানে হোয়াইট হয়তো অন্য কিছু বুঝাইছে স্যার। কি বলেন তো? স্যার এখানে মানে শিক্ষিত লোকদের কথা বোঝাচ্ছে স্যার। না, হোয়াইট কালার আসলেই যাদের শার্টের কালার হোয়াইট তাদের কথাই বলা হচ্ছে। লন্ডনে যখন আহ মানে ইউরোপে বিশেষ করে জাগরণটা হলো, শিল্প বিপ্লব হলো, ওই শিল্প বিপ্লবের সময়ে কৃষকরা সব দলে দলে ফার্মে ঢুকে গেল, শিল্পের শ্রমিক উৎপাদনের ভূমিকা রাখলো। তো তখন একটা গ্রুপ তৈরি হলো যারা হচ্ছে সুপারভাইজার লেভেলের, আর আরেকটা গ্রুপ তৈরি হলো যারা হলো শ্রমিক লেভেলের। তো এদের পার্থক্য করার জন্য তখন একটা স্টাইল তৈরি হলো, সুপারভাইজার লেভেলের যারা, তাদের শার্টের কলার থাকবে সাদা, আর যারা শ্রমিক লেভেলের তাদের শার্টের কলার থাকবে ব্লু। ওই থেকেই একটা টার্ম চালু হয়ে গেল, হোয়াইট কলার আর ব্লু কলার। ব্লু কলার মানে হলো শ্রমিক শ্রেণী, আর হোয়াইট কলার মানেই হচ্ছে সুপারভাইজার শ্রেণী, ম্যানেজমেন্টের লেভেলের লোক। তো এখন এখানে হোয়াইট কলার বলতে বোঝাচ্ছে যে সমাজে একটু অফিসার লেভেলের বা সুপারভাইজার লেভেলের লোক সংখ্যা দিন দিন বাড়ছে। তো আপনি তাদের মাঝে মার্কেটিং করতে হলে তাদের যে রুচি পছন্দ সেগুলোকে সামনে রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। নেক্সট হচ্ছে ইনক্রিজিং ডাইভার্সিটি। বৈচিত্র্যের বৈচিত্র্য বাড়ছে। ঢাকা শহরে এখন সব জেলার লোক আছে, শুধু আপনার কুমিল্লা আর নোয়াখালীর নাই। আপনি দেখবেন এখন সেই লালমনিরহাটের লোকও আছে, তারপর কুড়িগ্রামের লোকও আছে, বরিশালের লোক তো আছেই, এরপরে আপনার সব জায়গায় লোক আছে। দেখবেন এক ঘরের মানুষ শুটকি পছন্দ করে না মোটেই, আরেক ঘরে পুরো দমে শুটকি খায় দু একদিন পর পর। এই বিভিন্ন রুচির লোক এক জায়গায় জমা হয়। আমরা সেটাই বলছি যে এই ডাইভার্সিফাইড এরিয়াতে আপনার জন্য মার্কেটিং করতে হলে সেভাবে মাথায় রেখে মার্কেটিং করতে হবে। তো বাংলাদেশ তো না হয় নোয়াখালী বরিশাল পর্যন্ত সীমিত, কিন্তু আমেরিকায় একই শহরে দেখা যায় বাঙালিও আছে, আফ্রিকানও আছে, ইউরোপিয়ানও আছে, আবার দেখা যায় যে চাইনিজও আছে। তো একই দোকানে ওই ব্যাং বিক্রি করা লাগে, আবার সেখানে হালাল গরুর গোশত বিক্রি করতে হয়। তো এখানে আপনি যখন কাস্টমারকে সামাল দিবেন, কাস্টমারের জন্য প্রোডাক্ট তৈরি করবেন, আপনাকে অনেক সতর্কতার সাথে এই ডাইভার্সিটি ফেস করতে হবে। ওকে? জি স্যার। দেখা যাবে এক হাসপাতালে আপনার এক কোনায় আছে হলো নামাজের জায়গা, আর আরেক কর্নারে আছে ধূমপানের জায়গা। আবার দেখা যাবে ক্যান্টিনে মদও বিক্রি হচ্ছে, আবার হালাল ফুডও বিক্রি হচ্ছে। তো এটা করতে হয় যেহেতু ডাইভার্সিফাইড কাস্টমারদেরকে ফেস করতে হয়। তো আপনাকে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট সম্পর্কে না জানলে আপনি তো এই সমস্ত বিষয় কাস্টমারদেরকে ম্যানেজ করতে পারবেন না। দেন ইকোনমিক এনভায়রনমেন্ট হচ্ছে চেঞ্জেস ইন ইনকাম, মানুষের আয় ইনকামে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা খেয়াল করতে হবে। আর চেঞ্জিং কনজিউমার স্পেন্ডিং প্যাটার্ন, কনজিউমারদের খরচের প্যাটার্নে কোনো পরিবর্তন আসছে কিনা। মানুষের টাকা যত বাড়ে তত সেবা জাতীয় দিকে মানুষের খরচ বাড়ে, কারণ খাবার তো বেশি খাওয়া যায় না, শার্টও তো একসাথে দু তিনটা গায়ে দেওয়া যায় না।
তো ফলে তখন তার কেনাকাটার পরিমাণটা বেশি বাড়ে হচ্ছে অন্যদিকে সার্ভিস সেক্টরে, ট্যুরিজম, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট, তারপরে হেলথ কনসাসনেস, এইদিকে তারা খরচ করে। তো আপনার কাস্টমারদের ইকোনমিক কন্ডিশন কি, তাদের ইনকাম এর লেভেলটা কেমন, তাদের কনজিউমারের স্পেন্ডিং প্যাটার্নটা এখন কোন দিকে, সেগুলো আপনার জানতে হবে। যেমন এই করোনার পরে মানুষের ইনকাম কমে যাওয়ায় সবচেয়ে বেশি কমেছে কিসের বিক্রি? সবার আগে কমেছে ট্যুরিজম, তারপরে হচ্ছে বিলাস পণ্য যেগুলো আছে সেগুলোর বিক্রি কমেছে। এছাড়াও আপনার কাপড় চোপড়ের বিক্রি কমেছে। সেদিন একজন দোকানদার আমাকে বললেন যে মানুষের ঘরে যে পরিমাণ কাপড় অলরেডি মজুদ আছে, তাদের 3 বছর তারা নতুন কাপড় না কিনে চালাতে পারবে। তো আমাদের তো মাথায় বাড়ি। তারা এখন খাবার খাবার কেনে, যতটুকু ইনকাম করে খাবার কেনে, কাপড় চোপড় কেনা বন্ধ করে দিয়েছে। তো আপনি কিসের ব্যবসা করেন, সেখানে আসলে ইনকাম প্যাটার্নটা কেমন, জাতীয় অর্থনীতির অবস্থা কি, এগুলোর একটা প্রভাব আছে। ক্লিয়ার বিষয়টা, ইকোনমিক এনভায়রনমেন্ট? জি স্যার। ওকে, দেন হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্ট হচ্ছে প্রকৃতির যে বিষয়গুলো আপনার মার্কেটিং কে প্রভাবিত করে। প্রকৃতির সবকিছুই না, একেবারে কেঁচো, জোক, তারপরে ব্যাকটেরিয়া, ছত্রাক, সবকিছু নিয়ে আমরা কথা বলবো না। আমরা বলবো আমাদের প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাতে, বা আমাদের কাস্টমারদেরকে তাদের জন্য প্রোডাক্ট বা তাদের জন্য সলিউশন তৈরি করতে গিয়ে ন্যাচারালি যেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, যেগুলো আমাদেরকে ডিল করতে হয়, ওইগুলোকে আমরা বলবো ন্যাচারাল এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত। তো তার মধ্যে কি কি থাকতে পারে? যেমন প্রথম পয়েন্টে বলা আছে, ইট ইনভলভস দ্য ন্যাচারাল রিসোর্সেস দ্যাট আর নিডেড অ্যাজ ইনপুটস বাই মার্কেটার্স। তার মানে যে ন্যাচারাল রিসোর্স গুলো মার্কেটাররা ইউজ করে সেগুলো বিষয়ে আলোচনায় আসবে। আর হচ্ছে অর দ্যাট আর এফেক্টেড বাই মার্কেটিং অ্যাক্টিভিটিস, মানে মার্কেটিং অ্যাক্টিভিটিস এর কারণে যেই নেচারের যে অংশটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা প্রভাবিত হতে পারে, ওইগুলো আমাদেরকে কনসিডার করতে হবে ন্যাচারাল এনভায়রনমেন্টে। আমরা একটা উদাহরণ বলি, ইলেকট্রিক কার পৃথিবীতে বোধহয় খুব শীঘ্রই আহ হতে যাচ্ছে, বাণিজ্যিক ভাবে শুরু হতে যাচ্ছে 2-1 বছরের মধ্যেই। তুরস্ক অলরেডি একটা মডেল তারা শো করেছে যে আগামী 2023 সালের মধ্যে তারা এটাকে বাণিজ্যিক ভাবে বাজারে আনবে, যেটার গাড়ির গতি হবে 160 থেকে 65, এবং যেটা 1 ঘন্টা চার্জ দিলেই আপনার সারা দিনের কাজ করবে। তো এরকম চায়নাও বোধহয় কোনো কোনো গাড়ির চিন্তা করছে। তো এই ইলেকট্রিক কারটা, এটা কি চিন্তা করে এগুলো সামনে আসতেছে, যে পেট্রোলিয়াম এর যে ব্যবহার, এটা একে তো পরিবেশের প্রভাব ফেলছে, দ্বিতীয়ত এটার মানে ন্যাচারাল যে সোর্সটা সেটাও তো কমে যাচ্ছে, তেলের তো একটা সীমিত পরিমাণ আছে। তো এটাকে ইলেকট্রিকে কনভার্ট করতে পারলে তুলনামূলক ন্যাচারাল রিসোর্সটা বা এনার্জিটা কম খরচ হবে। তো পরের পয়েন্টে দেখেন ট্রেন্ডস, এরপরে শর্টেজ অফ র মেটেরিয়ালস, ইনক্রিজড পপুলেশন, ইনক্রিজড গভর্নমেন্ট ইন্টারভেনশন, মানে সরকারের হস্তক্ষেপ বৃদ্ধি প্রকৃতি সুরক্ষায়। ইলিশ মাছ ধরার ক্ষেত্রে যেমন এখন আইন হচ্ছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন হচ্ছে, তারপরে বিভিন্ন বৃক্ষ, শহরের মধ্যে আপনার ফ্যাক্টরি স্থাপন করা, কালো ধোঁয়া, এই সমস্ত বিষয়গুলো ন্যাচারাল এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত। এখন এগুলো কোনোটা আপনার কোম্পানির মার্কেটিং অ্যাক্টিভিটিস কে বা কাস্টমার সার্ভে কোনো এমবার্গো ক্রিয়েট করে কিনা, কোনো ঝামেলা ক্রিয়েট করে কিনা, বা কোনো সুযোগ তৈরি করে দেয় কিনা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সলিউশন আমরা বলে দিচ্ছি যে এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল স্ট্র্যাটেজি। আপনার এমন স্ট্র্যাটেজি নিতে হবে যে এনভায়রনমেন্টালি কোনো ধরনের কোনো প্রভাব ফেলে না, তাহলে আপনার বিরুদ্ধে কোনো আইন বা কোনো আইনের চাপে পড়ার সম্ভাবনাটা আপনার জন্য কমে যাবে। ক্লিয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট? জি স্যার। এরপরে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, এটার আমরা কোনো পয়েন্টই দেই নাই। বুঝতেই পারছেন টেকনোলজি পরিবর্তন আমাদের মার্কেটিং কে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। এখন কাস্টমাররা ঘরে বসে ক্লাস করে, তাই না? জি স্যার। এর মধ্যে কে যে ঘুমিয়ে আছে আর কে যে জেগে আছে, কে যে গাড়িতে আছে আর কে যে ফেসবুক চালাচ্ছে, আমাদের বোঝার কোনো কায়দা আছে? না স্যার। যেমন
আমাদের খালিদ মাহমুদ আছে সুদূর মাগুরাতে না? জি স্যার। তারপরে সুমন, সুমন কোথায় আছেন? সুমন কি আছেন আমাদের সাথে? এই যে সুমন আছে না নাই আমরা ঠিক বুঝতে পারছি না। এটা হচ্ছে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের ফলাফল। তো এরপরে রাহাত হোসেন তো মাঝে মধ্যে কণ্ঠ টের পাওয়া যায়। জি স্যার, আসছে স্যার। আর আব্দুল্লাহ সম্ভবত আজকেই প্রথম। জি না স্যার, আমি আগের ক্লাসটাও করছি। আগে ক্লাসটা করেছিলেন? ও আচ্ছা, হ্যাঁ। জি স্যার। আপনার হচ্ছে 38 ব্যাচের, আপনি আর রাহাত, তাই তো? জি স্যার। জি স্যার। তো টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের কারণে এখন মেয়েরা বলে স্যার আমি তো শ্বশুর বাড়িতে এসেছি। তো সেখান থেকে তারা ক্লাস করে, তো রান্নাঘরে রান্না করে আর ক্লাস করে। তো এটা আমাদের আমি জন্য অফিসে বসে ক্লাস করতেছি। আচ্ছা, এটা আমাদের জন্য একদিকে হলো সুবিধা আর একদিকে হচ্ছে অসুবিধা। সুবিধা এই অর্থে যে আমাদের মার্কেটটা অনেক ওয়াইড হয়ে যাচ্ছে। এখন সারা বাংলাদেশের আমরা অফার দিতে পারি যে মুগদামান্ডার কোনো বিষয় না, ক্যাম্পাস, গাড়ি, যানজট এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই, আমাদের পড়াশোনার মান ভালো। তো আপনি টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে থাকেন আমাদের বিআইইউতে ভর্তি হন, এরকম একটা বিজ্ঞাপন তো শীঘ্রই মনে হয় দেওয়া যাবে নাকি? জি স্যার। আর অসুবিধা হচ্ছে যে আপনার টেকনোলজির কারণ যে চেঞ্জ গুলো হয়, চেঞ্জ গুলো যদি আপনি আপডেটেড না রাখতে পারেন, যে সফটওয়্যার গুলো আসে সেগুলো যদি আপনি না করতে পারেন, অন্য কম্পিটিটররা করে তারা আপনার কাস্টমার ছিনিয়ে নেবে। দেখা যাচ্ছে মুগদার কাস্টমার একেবারে ঘরের কাছের কাস্টমারও চলে যাবে হচ্ছে দূরের কোন একটা কোম্পানির, কারণ টেকনোলজি তাকে সেইটা পেতে সহযোগিতা করছে। সো টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে কি আসছে বাজারে নতুন নতুন, তার ফলে আপনার নতুন সুযোগ কি তৈরি হচ্ছে আর আপনার জন্য কি প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এগুলো মাথায় না রেখে আপনি যদি মনে করেন যে আমি সৎ মানুষ, ব্যবসা করি, কাউকে ঠকাই না, আল্লাহ আমার রিজিক দিবেই, তো আল্লাহ তো আপনি খামোখা দায়টা আল্লাহর উপরে দিয়েছেন আর কি। আল্লাহ তো চোখ কান খোলা রেখে চেষ্টা করতে বলছেন। আকাশে মেঘ দিয়েছেন আল্লাহ, ওটা দেখে খেয়াল করার জন্য যে বৃষ্টি কখন হবে, বজ্রপাত হবে কিনা, ঝড় হবে কিনা, এগুলো দেখার মতো যোগ্যতা আপনাকে দিয়েছেন। তো কৃষক যেমন তার সেন্স কাজে লাগায়, আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার সেন্স কাজে লাগাতে হবে যে ঘটনা কোন দিকে যেতে পারে, টেকনোলজি এখন নেক্সটে আমাদের কি সুযোগ দিচ্ছে বা কি চ্যালেঞ্জ দেবে। ওকে, জি স্যার। পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি হরতাল, ধর্মঘট এগুলো না। পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে আওয়ামী লীগ বিএনপিও না। পলিটিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে রাষ্ট্র এবং সরকারের যে বিভিন্ন আইন কানুন, লেজিসলেশন, যেগুলোর দ্বারা বিজনেস প্রভাবিত হয়, ওই লেজিসলেশন গুলোকে আমরা পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলবো। কে সরকারে উঠলো কে নামলো সেটাও একটা বিষয়, কারণ সরকারের কিছু পছন্দ থাকে। যেমন বাইডেনের পছন্দ হচ্ছে যে সে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি কাজ করবে, ট্রাম্পের পছন্দ ছিল যে আমেরিকা ফার্স্ট, সে এনভায়রনমেন্ট চুক্তি করতে সে রাজি না। তো এই যে এক একটা রাষ্ট্র বা সরকারের যে একটা দৃষ্টিভঙ্গি, এটাও ব্যবসার সাথে প্রভাব ফেলে। আবার সরকারের যে বিভিন্ন আইন কানুন গুলো, সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের বিজনেসকে প্রভাবিত করতে পারে। এগুলো খেয়াল রাখতে হবে যে পলিটিক্যালি সরকারের মোটিভটা কোন দিকে, কোন দেশ থেকে ইম্পোর্টটা সহজ করে দিচ্ছে, কোন দেশের ইম্পোর্টটাকে সে ট্যাক্স আরোপ করে বাধাগ্রস্ত করছে, তার সাথে আমার কোনো বিষয় জড়িত কিনা, ইত্যাদি। দেন কালচারাল এনভায়রনমেন্ট। কালচারাল এনভায়রনমেন্ট তো হচ্ছে মানুষ যে বিশ্বাস করে সেটাই হলো সে প্রকাশ করে তার দৈনন্দিন জীবনে। যে বিশ্বাস করে পরকাল আছে, সেখানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার দৈনন্দিন আচরণে তার প্রভাব পড়ে। আবার যে মনে করে পরকাল বলে কিছু নাই, দুনিয়াই হচ্ছে আমার সব শেষ, তার ভোগ, তার ক্রয়, এগুলোর কিন্তু পার্থক্যটা দেখা যায় অন্য গ্রুপের সাথে। তো মানুষের বিশ্বাসের প্রকাশটাই হচ্ছে কালচার। আর ট্রেডিশন হচ্ছে দীর্ঘদিন থেকে ওই এলাকার মানুষ তাদের নিজেদের সুবিধার জন্য যেই বিষয়গুলো চর্চা করে আসে সেগুলো হচ্ছে ট্রেডিশন। এইসব মিলেই হলো কালচারাল। এই ভ্যালুস গুলো আপনার মার্কেটিং কে, আপনার প্রোডাক্ট ডিজাইনে, আপনার বিজ্ঞাপন ডিজাইনে প্রভাব ফেলতেই পারে। তো সেটার কোনো চেঞ্জ আছে কিনা, সেখানে কোনো নতুনত্ব ঢুকছে কিনা, এটা আপনার মাথায় রাখতে হবে। যেমন দেখেন যে এখন হিজাবের পরিমাণ প্রচুর বেড়ে গেছে না? জি স্যার। তো আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু খুব সীমিত সংখ্যক ছিল হিজাব, সে সময় বোরখা ছিল আর কি।
মাথা কাপড় দিয়ে মানুষ খুব কম ছিল। এখন গণহারে কিন্তু আমরা হিজাব দেখতে পাচ্ছি। তো এটা একটা কালচারালি মানুষের বিশ্বাসটা মানুষ নতুন ভাবে অ্যাপ্লাই করছে। এটাকে তারা নিজেদের জীবনের ফ্যাশন এবং সৌন্দর্য হিসেবে বেছে নিয়েছে। তো আপনি একজন বিজনেসম্যান হিসেবে আপনি সেটা ধরতে পারেন বা না পারেন, সানসিল্ক কিন্তু ঠিকই ধরছে। সে এখন বের করেছে সানসিল্ক হিজাব শ্যাম্পু। তো এই মূল কালচারাল ভ্যালুর বাইরে আরো আছে কি শিফট ইন সেকেন্ডারি কালচারাল ভ্যালু। মানুষের যে সেকেন্ডারি ভ্যালুস গুলো আছে সেখানে আমরা 6টা পয়েন্ট বলছি, যেমন পিপলস ভিউ অফ দেমসেলভস, পিপলস ভিউ অফ আদার্স, পিপলস ভিউজ অফ অর্গানাইজেশন, সোসাইটি, নেচার, ইউনিভার্স। এগুলো সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি সেগুলো কোনো পরিবর্তন আসছে কিনা। দেখুন, যেমন মানুষ এখন অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক। তো আত্মকেন্দ্রিক হওয়ার ফলে তার অনেক বিষয়গুলো লাগছে যেগুলো আগে লাগতো না। আগে মানে অন্যের সহযোগিতা সে আসতো এবং তার সহযোগিতা অন্যেরা এগিয়ে আসতো। তো একজনের বাচ্চা পুরো গ্রামের সবাই মিলে লালন পালন করে দিত, আশপাশে গেলে ধমক দিয়ে বিদায় দিয়ে দিত, তার কোনো অন্যায় করতে দেখলে সবাই ঠেকাতো, এই তুই অমুকের ছেলে, এরকম কাজ করিস। তো এখন মানুষ ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, তার নিজের সন্তানকে তাকেই বড় করতে হয়, পাশের কেউ সহযোগিতা করে না। আবার আপনিও অন্যের কে সহযোগিতা করেন না। তো এখানে আমাদের অনেকগুলো সুবিধা তৈরি হয়েছে, আমরা অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারি। আপনার বাচ্চাকে একা থাকবে কেন, তার জন্য এই রোবটটা দিন, এই খেলনা দিন, অমুক খেলনা দিন। আর আগে বাচ্চারা খেলাধুলা করেই নিজেদের মধ্যে নিজেরা করে তাদের খেলনা কম লাগতো। এই যে জন্য প্রতিবন্ধকতা তৈরি করে দেয় বা আমাদের নতুন লাইন সৃষ্টি করতে হয়। নিজেদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি, অন্যদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি, অর্গানাইজেশন সম্পর্কে দৃষ্টিভঙ্গি, এগুলো কালচারাল এনভায়রনমেন্ট। এই ছিল মোটামুটি আমাদের ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস এর আলোচনা। কি কি বিষয়ে আমরা আলোচনা করলাম? ডেমোগ্রাফি, তাই না? ইকোনমিক এনভায়রনমেন্ট, নাম্বার 4 টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, নাম্বার 5 পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এবং নাম্বার 6 কালচারাল এনভায়রনমেন্ট। এই ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলো সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা? Do you have any question on any of these macro environmental forces? আপনারা কি আদৌ আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কোনো প্রশ্ন নাই না? না স্যার। তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা টপিক, ছোট, এটা বড় টপিক না, ছোট্ট টপিক, ভয় পাওয়ার কিছু নেই, আলোচনা করে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। টপিকটা হচ্ছে রেসপন্ডিং টু দ্য মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিং এনভায়রনমেন্টের প্রতিক্রিয়া, অর্থাৎ এই যে আমরা যতগুলো অ্যাক্টরস বললাম, যতগুলো ফোর্সেস বললাম, এগুলোর মধ্যে যে চেঞ্জ গুলো হয়, সেই চেঞ্জের আলোকে কোম্পানিগুলোর প্রতিক্রিয়া কেমন হয়, কোম্পানিগুলো রেসপন্স কিভাবে করে। আমরা একটু মজার একটা জিনিস দেখবো যে কোম্পানি 3 ভাবে রেসপন্স করে, বা রেসপন্স করে যে সমস্ত কোম্পানিগুলো, তাদেরকে আমরা 3টা গ্রুপে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে দোজ হু মেক থিংস হ্যাপেন, যারা আসলে এই এনভায়রনমেন্ট গুলো নিজেরা চেঞ্জ করে তাদের সুবিধার্থে, এনভায়রনমেন্ট চেঞ্জ করে। এরা খুব বড় বড় কোম্পানি যারা এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার ধার ধারে না, নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রয়োজনে কৃত্রিম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। উদাহরণ বলবো, যেমন জি স্যার। গ্রামীণ ফোন একটা অফার দিয়েছিল, ডিজুস, সারা রাত কথা বলেন মাত্র 1 টাকায়। তো ছেলে এবং মেয়ে, দুইটা ছেলে সারা রাত কথা বলার মতো কোনো উপাদান নাই। পারবেন আরেকটা ছেলের সাথে আপনি সারা রাত কথা বলতে? না স্যার। আপনার বাবার সাথে, ভাইয়ের সাথে, একান্ত বন্ধুর সাথে সারা রাত কথা আসবে? না স্যার। আসছে না। তাহলে ওরা আসলে কাদেরকে উস্কে দিচ্ছে? একটা ছেলে এবং একটা মেয়ে, তারা যেন সারা রাত কথা বলে, এই জন্য তারা প্যাকেজ ঘোষণা করেছে। মানে সমাজের যে নৈতিক বা একটা ভ্যালুজ ছিল, সেই ভ্যালুজের তোয়াক্কা না করে, যে যত মানে এই ছেলে এবং মেয়ে ফোন কিনে কম টাকায় কথা বলতে পারে সেই ব্যবস্থা তারা করে দিয়েছে। কালচারাল ভ্যালুজ গুলোকে তারা বদলে দিতে বাদে না, তাদের সিম বিক্রি করা দরকার, মানুষকে কথা বলার অভ্যাস করানো দরকার।
কথা বললেই তাদের টাকা। তো এই হচ্ছে একটা উদাহরণ যে যারা প্রয়োজনে এনভায়রনমেন্টকে নিজেদের অনুকূলে চেঞ্জ করে। তারপরে এসেছিল কি যে কি বলে ববকাট চুল একসময় ছিল স্মার্টনেস, তাই না? পরে আবার তারা দেখলো যে না, চুল ববকাট হলে তেল কম দেয়, তো তেল কোম্পানির তো আবার ব্যবসা কম হয়, শ্যাম্পুরও তো ব্যবসা করার জন্য চুল বড় রাখা দরকার। আবার তারা বললো যে না, লম্বা চুল হচ্ছে অনেক কিছু আর কি, সৌন্দর্যের বিশাল ব্যাপার। তো মানুষের মধ্যে এরপরে তারা সফট ড্রিঙ্কস বিক্রি করবে, সফট ড্রিঙ্কস বিক্রি করার জন্য এগুলো শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরে সেটার ভালো দিক তুলে ধরে মানুষের কাছে মানে প্রকাশ করার চেষ্টা করে। যাই হোক, কিছু কিছু কোম্পানি আছে তারা এই এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলোকে, অ্যাক্টরস গুলোকে নিজেদের মতো করে বদলে নেয় ব্যবসা করার জন্য। আরেক দল কোম্পানি আছে তারা কি করে, দোজ হু ওয়াচ থিংস হ্যাপেন, তারা খেয়াল করে যে কি চেঞ্জ আসতেছে, সেই চেঞ্জের আলোকে তারা নিজেদেরকে বদলে নেয়। মানুষের এই যে স্ট্রাকচারে পরিবর্তন আসছে, তো আমাদের প্রোডাক্টের স্টাইলে চেঞ্জ আনতে হবে। মানুষের রুচি পছন্দে এই পরিবর্তন আসছে, তো আমাদের প্রোডাক্ট এই অনুযায়ী পরিবর্তন করতে হবে, তাহলে আমরা টিকতে পারবো না। আর তৃতীয় আরেকটা গ্রুপ আছে, দোজ হু ওয়ান্ডার হোয়াটস হ্যাপেন্ড। এরা হলো পরিবেশ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, কোনো খেয়াল রাখে না। তারা হচ্ছে ভালো মানুষ, ব্যবসা করেন, তাদের বাবাও মুদি দোকানদার ছিল, সেও মুদি দোকানদার, ব্যবসা করতেই থাকেন। হঠাৎ করে টের পান যায়, হ্যাঁ বড় ধরনের চেঞ্জ হয়ে গেছে, এখন আর আমার দোকানে কেউ আসে না। কারণ কি? কারণ সবাই হোম ডেলিভারির মাধ্যমে ঘরে প্রোডাক্ট নেয়। তো সে তখন আল্লাহকে বলে, আল্লাহ আমার কপাল, তুমি রিজিক নিয়ে নিছো। তো এই যে এরা হঠাৎ করে টের পায় যে দুনিয়া একটা বড় চেঞ্জ হয়ে গেছে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। এরকম তিনটে গ্রুপ আমরা বললাম। একটা হচ্ছে যারা পরিবেশকে মানে মার্কেটিং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলোকে চেঞ্জ করে নেয়। আর একটা গ্রুপ হচ্ছে তারা চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়। আর একটা গ্রুপ হচ্ছে তাদের কোনো খোঁজই থাকে না, হঠাৎ করে তারা চেঞ্জের ধাক্কায় চোখ খুলে দেখে যে আমি বড় ধরনের ঝামেলায় পড়ে গেলাম। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা করবেন। এই নিয়েই আমাদের চ্যাপ্টার 3 শেষ। If you have any question on any topic that we have discussed, you may ask. আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। তো বুঝতে পেরেছেন, কোশ্চেন না থাকার দুটো অর্থ হতে পারে, একটা হচ্ছে সব বুঝেছি, আর আরেকটা অর্থ হচ্ছে যে না কিছুই বুঝি নাই। না স্যার কিছু আমি বুঝি না তাও। রেকর্ডিংটা দেখতে হবে স্যার, আমি অনেকগুলো মিস করছি স্যার নেট প্রবলেমের কারণে। আচ্ছা ঠিক আছে, সেটা তো আগেরটা আগে গেল, এখন যেটা বলেছি সেটা বুঝেছেন কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি। আপনারা দয়া করে রেকর্ডিং, নট অনলি রেকর্ডিং বাট অলসো টেক্সট বুক দেখতে হবে। টেক্সট বুক না দেখলে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। স্যার স্যার একটা বই আনছিলাম স্যার লাইব্রেরি থেকে স্যার, 14th এডিশন স্যার। 14th এডিশন মোটামুটি ঠিক আছে। কিছু স্যার কিছু এই জায়গায় বইটা হয়তো স্যার পাওয়া একটু যাবে সব? সব বোধহয় পাওয়া, আমরা তো 17 পড়াচ্ছি, তো কোন কোন জায়গায় হয়তো একটু হবে। মেইন জিনিস ঠিক আছে, মেইন জিনিস ঠিক থাকবে। বিশেষ করে এই যে মার্কেটিং এনভায়রনমেন্টের জায়গাটা তেমন কোনো চেঞ্জ নেই। এই যে আপনার আমি স্যার একটু 3 তে দেখছি স্যার, আপনি যে পয়েন্ট গুলো পড়াইছেন স্যার, সবগুলা হ্যাঁ, পাইনি স্যার। আচ্ছা ছোটখাটো কিছু চেঞ্জ হতে পারে, তা না হলে আপনার মোটামুটি সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে স্যার। স্যার এই ব্যাচের সিআর কি আব্দুর রহিম ভাই? না ভাই আমি না, আকিব আকিব ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকিব ভাইয়ের সাথে আমি একটু পরে কথা বলবো, মানে আগের যে সব প্রিভিয়াস গুলো আছে পড়া আছে ওগুলো একটু কথা বলবো। ওকে ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো শেষ করতে পারি। জি স্যার। জি স্যার। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া বারাকাতুহু।